আমার বৌদি রাত হলেই আমার কাছে এসে বলতো, আমাকে তোমার সাথে ঘুমাতে নাও, আমি তোমার দাদার কাছে যাব না, না হলে আমি মরে যাব, বদনাম হয়ে যাবে। আমার খুব অদ্ভুত লাগতো। আমি এই সব কথা বাবাকে বললে বাবা আমাকে অনেক টাকা দিয়ে এই ব্যাপার থেকে দূরে থাকতে বললেন। তিনি নিজে বৌদির ঘরে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন। আমি জানলা দিয়ে উঁকি দিয়ে যা দেখলাম তাতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেল। কারণ বাবা, আজ আমার দাদার বিয়ে, আমার বৌদি খুব সুন্দরী। আমি তাকে তার রুমে এগিয়ে দিতে রুম অবধি তার সঙ্গ দিচ্ছিলাম। আমার সাথে কিছু মেয়েও যাচ্ছিল, কেউ আমার বন্ধু, কেউ আমার কাজিন, আবার কেউ পাড়ার ও আত্মীয়র মেয়ে। সাজানো বিছানায় বৌদিকে বসিয়ে দিলাম। আমরা বিছানাটাকে খুব সুন্দর করে সাজিয়েছিলাম। পুরো বিছানায় গোলাপ ফুলে পাপড়ি ছড়িয়ে ছিটিয়েছিল। আমার মনে হলো বৌদি যেন আমাকে কিছু বলতে চাইছে। সে তার চোখের মাধ্যমে আমাকে ইশারা দিচ্ছে। আমি খুব অবাক হলাম, কারণ বৌদি আমার কোনো পূর্বে পরিচিত বা বন্ধু ছিল না। তাহলে বৌদি আমাকে কি বলতে চাইল? বৌদিরা তো তাদের ননদের সাথেও কথা বলতে পছন্দ করে না, কিন্তু বৌদি তার বিয়ের প্রথম রাতেই আমাকে কিছু গোপন কথা বলতে চাইছে, যা আমাকে খুব খুশি করছিল। আমি সব মেয়েদেরকে রুম থেকে বের করে দিলাম আর বৌদির কাছে এসে বললাম। আমি হেসে বৌদিকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বৌদি, তুমি কি আমাকে কিছু বলতে চাও? আমার কথা শোনার সাথে আমার বৌদি খুব কাঁদতে লাগলেন। তার চোখ থেকে জল প্রবাহিত হচ্ছিল। বৌদিকে কাঁদতে দেখে আমি খুব ঘাবড়ে গেলাম। আমি বললাম, বৌদি তুমি কাঁদছো কেন, ব্যাপারটা কি? বৌদি কাঁদতে কাঁদতে বললেন, আমাকে এই ঘরে একা রেখে যেও না গো, তাহলে আমি মরে যাব। আমি খুব অবাক হলাম, বৌদি কেন এমন কথা বলছে। আমি বৌদিকে সান্ত্বনা দিয়ে বললাম, তুমি কাঁদছো কেন, ভয় পেও না, কিছু হবে না। দাদা তোমাকে খুব আদরে রাখবে, সে তোমার কোনো ক্ষতি করবে না। আমার কথা শুনে বৌদি আরও জোরে জোরে কাঁদতে লাগলো। এখন আমি বৌদির এই অবস্থা দেখে ভয় পেতে শুরু করলাম। তখন আমি ভাবলাম যে এটা সব মেয়ের জীবনেই হয়। দাদা এলে বৌদি নিজেই ঠিক হয়ে যাবে। আমি উঠে চলে যেতে চাইলাম, কিন্তু বৌদি আমার পা চেপে ধরল। ভগবানের দোহাই, এটা করো না, আমি মরে যাব, আমার মান সম্মান কিছুই অবশিষ্ট থাকবে না। বৌদির কথা শুনে আমি অবাক হলাম। তোমার মান সম্মান যাবে কেন? সে তোমার স্বামী, এবং আমার দাদা কোনো পশু নয় যে তোমার সাথে খারাপ ব্যবহার করবে। সে খুব স্নেহময় একজন মানুষ। তখনই আমার দাদার ঘরে অন্য কারো উপস্থিতি অনুভব করলাম। আমি চোখ ঘুরিয়ে দেখলাম বাবা দাঁড়িয়ে আছে। বাবা খুব ঘৃণা নিয়ে আমার বৌদির দিকে তাকাচ্ছেন। বৌদি বাবার থেকে চোখ সরিয়ে নিতে লাগলো। কিছুক্ষণের জন্য বৌদি আর বাবার চোখাচোখি হলে আমার মনে হলো বৌদির চোখে যেন একটা অভিযোগ আছে। আমার মনে হলো বৌদি যেন আগে থেকেই বাবাকে চিনত, আর সে তার চোখ দিয়ে বাবাকে নালিশ করছে। কিন্তু বাবার চোখে ঘৃণা ছিল, তার চোখ রাগে লাল হয়েছিল। বৌদির দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বাবা বললেন, চল মা, আজকাল এসব মেয়েদের নাটক। এটাও জানে না যে তুই অবিবাহিত, আর অবিবাহিতদের সাথে এসব কথা বলতে হয় না। বাবা রাগান্বিত স্বরে এসব বলে আমার হাতটা ধরে বেরিয়ে যেতে লাগলো। আমি বাবাকে বুঝিয়ে বললাম, বাবা, বৌদি খুব নার্ভাস হয়ে আছে। আমি বৌদিকে বোঝাচ্ছিলাম। বৌদি আমাকে সেরকম কিছুই বলেনি, সে শুধু আমাকে কিছুক্ষণ তার সাথে রুমে থাকতে বলেছে। কিন্তু বাবা আমার হাত ধরে টেনে বললেন, বাইরে এসো, আমি তোমাকে একটা কথা বলবো। তিনি ঘর থেকে বেরিয়ে পকেটে হাত দিয়ে 5,000 টাকা বের করে আমার হাতে দিলেন এবং বললেন, এটা রাখো। এত টাকা দেখে আমি অবাক হয়ে বললাম, বাবা, আমাকে এত টাকা দিচ্ছ কেন? বাবা আরও 5,000 টাকা দিয়ে বললেন, এই নাও, পুরো 10,000 টাকা তোমার। এত টাকা পেয়ে আমি আনন্দে আত্মহারা হয়ে
সঙ্গে সঙ্গে টাকাটা হাতে তুলে নিলাম। বাবা আবার বললেন, কিন্তু বাবা, তোমাকে আমার একটা কথা রাজি হতে হবে। আমি অবাক হয়ে বললাম, বাবা, কি এমন কথা? আমি তো তোমার সব কথাই শুনি। বাবা বললেন, আমার একটা কথা মেনে চলবে। আজ থেকে তোমার বৌদি যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন, তুমি ওর ধারের কাছেও যাবে না, ওকে পাত্তা দেবে না। ও একটা বিবাহিত মহিলা, ও নিজের সমস্যা নিজেই সমাধান করে নেবে। তোমার ওদের ঝামেলায় জড়ানোর দরকার নেই, ঠিক আছে? এক কাজ করো, এখন তুমি এখান থেকে যাও। বাবার কথা শুনে আমি হ্যাঁতে মাথা নেড়ে সেখান থেকে চলে যেতে লাগলাম। ভাবলাম বাবাও আমার সাথে যাবে, কিন্তু বাবা সেখানে দাঁড়িয়ে থাকলো। দেখে আমি অবাক হলাম। যাওয়ার সময় আমি ঘুরে দেখলাম বাবা বৌদির রুমের দিকে যাচ্ছেন। আমি খুব অবাক যে উনি আমাকে বৌদির রুম থেকে বের করে নিজেই বৌদির রুমে যাচ্ছেন। আমি খুব রেগে গেলাম, আর রেগে মায়ের রুমে চলে গেলাম। আমাকে রাগে দেখে মা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার সোনাই, তুমি এত রেগে আছো কেন? মা এই কথা জিজ্ঞেস করতেই আমি মাকে বললাম যে, বাবা আমাকে বৌদির ঘর থেকে বের করে দিয়ে তিনি নিজেই বৌদির রুমে গেলেন। এটা কীরকম ব্যাপার হলো? আমার কথা শুনে মায়ের মুখের রং পাল্টে গেল। তারপর নিজেকে একটু সামলে নিয়ে বললেন, সমস্যা নেই সোনাই, সে তো শ্বশুর, শ্বশুর বৌমার ঘরে গেলে কি হবে, তুমি এত কিছু ভেবো না। আমার মনে হলো মায়ের মনে খারাপ লেগেছিল, কিন্তু তিনি তা লুকিয়ে নিলেন। তারপর মা আমাকে বললেন, সোনাই, এখন তুমি তোমার ঘরে গিয়ে ঘুমাও, এখন অনেক রাত হয়ে গেছে। মায়ের কথায় আমি সন্তুষ্ট হতে পারলাম না। আমার মনের মধ্যে যে জিনিসটা গেঁথে গেছে তা বের করতে পারলাম না। কেন বাবা আমাকে বৌদির রুম থেকে বের করে নিজেই বৌদির রুমে গেল? এসব চিন্তা করতে করতে রুমে এসে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুমাতে পারলাম না। আমার বৌদি কান্না ভেজা মুখটা বারবার চোখের সামনে ভাসতে লাগলো। বৌদি কেন এত টেনশনে ছিল? সে কেন এত ভয় পাচ্ছিল? তৃষ্ণা পেলে জল খাওয়ার উদ্দেশ্যে রান্নাঘরে গেলাম। বাইরে হলঘরে তাকিয়ে দেখি দাদা সোফায় বসে মন খারাপ করে সিগারেট টানছে। একটু কাছে গিয়ে দেখি তার চোখেও জল। এতে আমার মনে একটা খটকা লাগলো। দাদার উচিত ছিল এই সময় বৌদির সাথে থাকা, কিন্তু দাদার বাইরে ঘরে বসেছিল। তার মানে দাদা বৌদির সাথে খুশি নয়? দাদার প্রতি আমার সহানুভূতি এলে দাদার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, দাদা, তুমি এই সময় বাইরে কি করছো? তোমার বৌদির সাথে থাকা উচিত ছিল। আমার কথা শুনে দাদা আমার দিকে তাকালো, আমাকে রেগে বলল, তুইও বাবা চামচা হয়ে এসেছিস? এখান থেকে চলে যা, আমাকে একা থাকতে দে। কিন্তু দাদা, তুমি এমন কেন বলছো? বাবা আমাকে পাঠাননি, তোমাকে এখানে অস্থির অবস্থায় দেখেছি বলেই এসেছি। দাদা রাগ করে বলল, যা এখান থেকে। আমার চোখে জল চলে এলো, তাই আমি ওখান থেকে সরে যেতেই চাইলাম। এমন সময় দাদা বলল, আচ্ছা শোন, রান্নাঘর থেকে ম্যাচটা এনে দে তো। আমি ভাবলাম হয়তো দাদা সিগারেট জ্বালানোর জন্য ম্যাচ চাইছে। আমি রান্নাঘর থেকে একটি ম্যাচ বাক্স এনে দাদাকে দিলাম। কিন্তু এটা কি? দাদার কর্মকাণ্ড দেখে আমি ঘাবড়ে গেলাম। দাদা ম্যাচ জ্বালিয়ে বাবার দেওয়া উপহারটা জ্বালিয়ে দিতে লাগলো। বাবা দাদাকে একটি খুব সুন্দর শেরওয়ানি বিয়েতে পরার জন্য উপহার দিয়েছিল, এবং দাদা সেই শেরওয়ানিটি জ্বালিয়ে দিল। আমি দ্রুত এগিয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে লাগলাম আর বললাম, দাদা, তুমি এটা কি করছো? বাবা তোমার এত সুন্দর একটা উপহার দিয়েছে, আর তুমি সেটা জ্বালিয়ে দিচ্ছ। হঠাৎ দাদা রেগে গিয়ে বলল, সোনাই, এখান থেকে চলে যা, আমাকে কোনো প্রশ্ন করার দরকার নেই, শুধু আমার চোখের সামনে থেকে চলে যা। দাদার রাগ দেখে আমি কাঁপতে লাগলাম এবং কাঁদতে কাঁদতে রুমে চলে আসলাম। সারা রাত ঘুমাতে পারিনি। ভোর 5টায় ঘুম আসলো, কিন্তু ভোর 6টায় আবার ঘুম ভেঙে গেল। বাইরে এসে দেখি বাবা সোফায় খুব গম্ভীরভাবে বসে আছেন। আমাকে দেখে তিনি বললেন, আমি আমার বৌমার জন্য সকালে নাস্তা বানাতে যাচ্ছি। সত্যিকারের মেয়ে পুত্রবধূরাই হয়, মেয়েরা তো অন্যের সম্পদ।
আমি বাবার পিছু পিছু রান্নাঘরে এসে দেখলাম বাবা সত্যি বৌদির জন্য নাস্তা তৈরি করছেন। আমি হতবাক হয়ে ভাবলাম, কেন বাবা বৌদিকে নিয়ে এত চিন্তিত? আমি বাবাকে বললাম, বাবা, তুমি বৌদির জন্য নাস্তা তৈরি করছো কেন? আর বৌদিকে নিয়ে এত চিন্তিত কেন? আমার কথা শুনে বাবা বললেন, সে আমার ছেলের বউ। আমি ওকে নিয়ে চিন্তা না করলে কে চিন্তা করবে? তোমার মা এমনিতেই সব কিছুতে গজগজ করতে থাকে। নতুন পুত্রবধূর জন্য নাস্তা তৈরি করবে কিনা তার ভরসা নেই। একদিকে মাও এলেন, আমাকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে এবং বাবাকে নাস্তা তৈরি করতে দেখে তিনি কিছুটা হতবাক হয়ে তাকিয়ে রইলেন। তারপর আমাকে বুঝতে না দিয়ে তিনি আমাকে বললেন, এক কাজ কর মা, তুই বাইরে গিয়ে অপেক্ষা কর, আমি তোর জন্য নাস্তা তৈরি করে আনছি। বাড়িতে সব কিছু অদ্ভুত হচ্ছিল, কেউ আমাকে কিছুই বলছে না। আমারও মাথা হালকা ব্যথা করছে। আমি মাথা নেড়ে সব কথা মন থেকে সরিয়ে নিজের রুমের দিকে যেতে লাগলাম। তখনই দাদা আর বৌদিকে তাদের রুম থেকে বের হতে দেখলাম। বৌদি সাদা কাপড় পরেছিলেন এবং তিনি কোনো মেকআপ করেননি। দাদাকেও মনমরা লাগছিল। বৌদিকে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। তার মধ্যে নববধূর কোনো লক্ষণই নেই। দাদা আর বৌদি এসে নাস্তার টেবিলে বসলো। রুমে না গিয়ে আমিও নাস্তার টেবিলে বৌদির পাশে এসে বসলাম। আমি পুরোপুরি বসতেও পারিনি। হঠাৎ বাবা রেগে বললেন, সোনাই, রাতে তোকে কি বুঝিয়েছিলাম? এই ব্যাপার থেকে দূরে থাক। তোকে বলেছিলাম না তোর বৌদির থেকে দূরে থাকতে? আমার কথা তোর কানেই যায়নি? ভালো মেয়েরা বাবা মা যা বলে তাই শোনে। বাবার কথা তোর মেনে চলা উচিত। বাবার কথা শোনার পর দাদা বাবার দিকে খুব রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, বাবা, আমরা এতটাও খারাপ না। বাবা দাদার কথা শুনেও তাকে অগ্রাহ্য করলেন। আমি না উঠেই সেখানে বসে নাস্তা খেতে লাগলাম। নাস্তা করার মাত্র 5 মিনিট হয়েছিল, তখনই কেউ দরজায় টোকা দিল। দরজায় টোকা পড়লে বৌদির মুখটা একেবারে সাদা হয়ে গেল। দাদা আর বাবা দরজা খুলতে গেলেন। বৌদিও তাদের পিছনে গেল। আমিও তাকে অনুসরণ করলাম। এমন সময় আমার মা আমাকে থামিয়ে বললেন, তোমার বাবা তোমাকে কি বলেছে যে বড়দের মধ্যে নিজেকে জড়ানোর দরকার নেই? এখানে বসে নাস্তা করো আর নিজের রুমে যাও। 10 মিনিট হয়ে গেল। বাবা, দাদা আর বৌদি বাইরে গেছে, কিন্তু তারা এখনও ভিতরে আসেনি। এতক্ষণ ধরে কি নিয়ে কথা হচ্ছিল জানি না। আমি জানতাম না কে সে ব্যক্তি। মা চুপচাপ বসে সকালের নাস্তা খাচ্ছিল, যেন কোনো চিন্তাই নেই। আর কিছু সময় পরে আমি আমার বৌদির জোরে চিৎকার শুনতে পেলাম। আমি সাথে সাথে উঠে দৌড়ে বাইরে যেতে চাইলাম। তখন মা আমার হাত ধরে বলল, সোনাই, তুই একেবারে বুঝতে পারছিস না কেন? তোকে এই ব্যাপারটা থেকে দূরে থাকতে হবে। আমি রেগে গিয়ে বললাম, মা, বৌদি কিছু হয়েছে, সে চিৎকার করছে, আমাদের বাইরে গিয়ে দেখা উচিত। মা আমার কথা কোনো জবাব দিল না। তিনি শুধু নীরবে চোখের জল ফেলছিল। আমি চিৎকার শুরু করলে তিনি শুধু বললেন, সোনাই, আমি কিছু করতে পারবো না। আমাকে আমার সংসার ভাঙার হাত থেকে বাঁচাতে হবে। আমি অসহায় সোনাই, আমি কিছুই করতে পারছি না মা। বাবা আর দাদা বাইরে থেকে দরজা বন্ধ করে রেখেছিল। আমি দরজা জোরে ধাক্কা দিচ্ছিলাম, কিন্তু কেউ দরজা খুলল না। বৌদির চিৎকার এখন আরও জোরে হতে শুরু করেছে। সে জোরে জোরে চিৎকার করতে থাকলো। প্রায় 2-3 ঘন্টা পর বাবা দরজা খুলল আর তারা 3 জনই ভিতরে এলো। বৌদি তার রুমের দিকে গেল। আমিও বৌদির সাথে তার রুমে যেতে লাগলাম। তখন বাবা রেগে বললেন, এই বেহায়া মেয়ের কাছে যাওয়ার দরকার নেই। এবার আমিও একটু রেগে গিয়ে বললাম, বাবা, তুমি এমন বলছো কেন? তুমি বৌদিকে বেহায়া বলছো কেন? বাবা আমার কথার কোনো জবাব না দিয়ে চলে গেলেন। আমিও রাগ করে বললাম, এই বাড়িতে শান্তি বলে কিছুই নেই, এখানে সবাই কেমন যেন। এই বলে আমার রুমে চলে এলাম। কিন্তু আমি আমার দাদা আর বৌদিকে নিয়ে চিন্তায় ছিলাম। আমার সব থেকে বেশি চিন্তা ছিল বৌদির জন্য। বাড়ির সবাই এদিক ওদিক চলে গেলে আমি লুকিয়ে চুপচাপ বৌদির রুমের দিকে চলে আসি। বৌদির সাথে দেখা করতে তাকে জিজ্ঞেস করতে চাইছিলাম, এত চিৎকার করছিলে কেন?
সকালে কে আমাদের বাড়িতে এসেছিল, কিন্তু আমি বৌদির ঘরের দরজা ঠেলে দেখি সেটা ভেতর থেকে বন্ধ। আমি কয়েকবার আস্তে আস্তে বৌদিকে ডাকলেও বৌদি দরজা খোলেনি। আমি দরজায় কান লাগিয়ে শোনার চেষ্টা করলে ভেতর থেকে বৌদির কান্নার আওয়াজ ভেসে আসছে। আমি আবার বৌদিকে ডাকতে যাচ্ছিলাম, হঠাৎ কেউ আমাদের বাইরের দরজায় টোকা দিল। আমি বাইরের দরজা খুলতে গিয়ে দেখি আমাদের এলাকার একজন মহিলা দাঁড়িয়ে আছেন। তার মুখে বাঁকা হাসি। আমার দিকে তাকিয়ে বললেন, সোনাই, তোমার মা কোথায়? আমি ওই মহিলাকে ভিতরে এনে সোফায় বসিয়ে মাকে ডাকলাম। মাও এসে তার কাছে বসলেন। এদিক ওদিকের কথা বলার পর মহিলাটি বললেন, সকালে তোমাদের বাড়িতে কি হয়েছিল? তোমার বৌমা খুব জোরে চিৎকার করছিল কেন? এটা কেমন ব্যাপার? 2 দিনও পার হয়নি বিয়ের, আর এখনই তোমরা এই নাটক শুরু করেছ? ওই মহিলার কথা শোনার পর মা বললেন, এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। এটা আমার স্বামীর ব্যাপার, তিনি নিজেই সমাধান করবেন। মায়ের কথা শুনে মহিলাটি বললেন, আরে দিদি, এটা কেমন কথা? তোমার স্বামীর ব্যাপার, এটা তো তোমার ছেলের ব্যাপার, তোমারও এই ব্যাপারটা দেখা উচিত। মা আর কিছু না বলে চুপচাপ উঠে নিজের রুমে চলে গেলেন। মহিলাও মন খারাপ করে নিজের বাড়িতে চলে গেলেন। আমি মায়ের পিছন পিছন রুমে এসে দেখি মা বসে বসে কাঁদছেন। আমি মায়ের কাছে এসে তাকে চুপ করানোর চেষ্টা করলাম। মা, কি হলো? এই বাড়িতে কী সব হচ্ছে? কেউ আমাকে কিছুই বলছো না কেন? আমার কথা শুনে মা বললেন, সোনাই, তুই এখনো ছোট, এই ব্যাপারে জড়াস না, তোমার বাবা সব ঠিক করে দেবে। এই বলে মা চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ল। আমি কিছুক্ষণ মায়ের কাছে বসে তারপর বেরিয়ে এলাম, আর বেরিয়ে এসে সোফায় বসে পড়লাম। মাত্র 5 মিনিট হলো বসেছি, তখনই বৌদি তার রুম থেকে বেরিয়ে এলো। তারপর আমাকে বলল, সোনাই, আমাকে একটা কাগজ আর কলম দাও তো। বৌদি কাগজ কলম দিয়ে কী করবে জিজ্ঞেস করলে। বৌদি আমার দিকে রাগে চোখে তাকাতে লাগলো। আমি চুপচাপ কলম আর কাগজ এনে বৌদির হাতে দিলাম। কাগজপত্র নিয়ে বৌদি তার রুমে এলো আর দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। আমি আমার রুমে এসে বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে শুয়ে পড়লাম। বাড়িতে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সন্ধ্যায় দাদা অফিস থেকে এলে সেও না খেয়ে রুমে ঢুকে গেল। কিছুক্ষণ পরেই যেন বাড়িতে ঝড় শুরু হয়ে গেল। দাদার রুম থেকে জোরে জোরে চিৎকার আওয়াজ ভেসে আসছিল, কিন্তু এবার সেটা বৌদির নয়, দাদার আওয়াজ। আমি দৌড়ে দাদার রুমে ঢুকে দেখি দাদা জোরে জোরে চিৎকার করছে। মা বাবাও দাদার রুমে এসে গেল। দাদা চিৎকার করে বলছিল, বাবা, মিনুকে বাঁচাও, ও মরে যাবে, প্লিজ বাবা, মিনুকে বাঁচাও। দাদা বৌদির দিকে ইশারা করতে করতে বলল। আমি ঘটনা দেখতে বৌদির কাছে গেলে সে মুখ থুবড়ে পড়েছিল এবং মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, যা দেখে আমিও চিৎকার করতে লাগলাম। আমার দাদা জোরে জোরে চিৎকার করে বাবাকে বলছিল, প্লিজ বাবা, মিনুকে বাঁচাও, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু বাবা বললেন, না সুখ, আমরা ওকে হাসপাতালে নেব না। সে নিজেই নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছে। নিজের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী। সে আত্মহত্যা করেছে, আমরা তাকে হাসপাতালে নেব না। এই বলে বাবা এগিয়ে এসে বৌদির খোলা চোখ বন্ধ করে দিল। বৌদি এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি চিৎকার করে কাঁদছিলাম। মায়ের চোখ থেকেও জল গড়িয়ে পড়ছিল। বৌদি আর আমাদের মাঝে নেই, এটা আমি মানতেই পারছিলাম না। আমার দাদা অজ্ঞান হয়ে বিছানায় পড়ে গেল। আমি বৌদির দিকে তাকিয়ে চোখ বুজে কেঁদে উঠছিলাম। ওর সেই নিষ্পাপ আর ভীত মুখটা বারবার চোখের সামনে ভেসে আসছিল। আমার বৌদি কেমন করে কাঁদতেন আর আমাকে বলতেন, প্লিজ সোনাই, আমার কাছ থেকে যেও না, আমি মরে যাব। সবাই উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়েছিল। বাবার মুখে ছিল গভীর নীরবতা। তারপর তিনি দাদাকে বললেন, সুখ, মিনুর পরিবারকে ফোন করে তাকে নিয়ে যেতে বলো। দাদা মিনুর পরিবারকে ডাকলেন। তারা এসে ক্ষোভে চেঁচামেচি করতে লাগলো এবং দাদার নামে অভিযোগ করতে লাগলো যে তুমি আমাদের মেয়েকে মেরে ফেলেছ। কোথায় আমাদের সুন্দরী বোন, আর কোথায় তুমি, সাধারণ চেহারার একজন? তুমি আমাদের মেয়ের প্রতি বিরক্ত ছিলে কারণ লোকেরা তোমাকে
বলেছে বাদরের গলায় মুক্তোর মালা ঝুলছে। সম্ভবত সে কারণেই তুমি আমাদের মেয়েকে মেরেছ। তুমি যখন তাকে রাখতেই পারবে না, তাহলে কেন তাকে বিয়ে করে আনলে? আমাদের মেয়ের ময়না তদন্ত করলে এবং পুলিশ তদন্ত করলে বুঝতে পারবে তুমি আমাদের মেয়ের খুনি। বৌদির বাবার বাড়ির লোক দাদাকে ধমকে এবং দোষারোপ করে তারা চলে গেল। বাবা গভীর চিন্তায় মগ্ন ছিলেন। তিনি আমাদের সবাইকে বৌদির ঘর থেকে বের করে দিলেন, আর আমরা সবাই বাইরে গিয়ে বসার পর বাবা ভিতর থেকে রুমটা বন্ধ করে দিলেন। আমি বুঝতে পারছি না বাবা রুমের ভিতর বসে কি করছেন। বৌদির বাড়ির লোক বৌদির বডি নিয়ে গেলেও বাবা ঘরের দরজা দিয়ে বসে রইলেন, নিজে বাইরে বেরোচ্ছেন না, আর কাউকে ভিতরেও যেতে দিচ্ছেন না। কিছুক্ষণ পর পুলিশ আমাদের বাড়িতে এসে দাদাকে তুলে নিয়ে গেল। অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ দাদাকে ছেড়ে দেয়। পুলিশের টিমও আমাদের বাড়িতে এসেছিল। বাবা বাড়ির কাউকে ভিতরে আসতে না দিলেও তিনি পুলিশকে ভিতরে আসতে দিলেন। পুলিশকে কি বললেন জানি না, তিনি ঘরের সব কিছু পুলিশকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। পুরো রুম তল্লাশি করে পুলিশ চলে গেল। মা দাদার কান্নাকাটি করে অবস্থা খারাপ। বাবাও চুপচাপ বসে আছেন। অবশেষে সহ্য করতে না পেরে রাগে ফেটে পড়লাম। তোমরা আমাকে কিছু বলছো না কেন? বাড়িতে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এখন আমি এমন বাচ্চা নই যে আমি বাড়ির বিষয়ে বুঝতে পারবো না। আমিও বিয়ের যোগ্য এবং আমারও অধিকার আছে এই বাড়িতে কি হচ্ছে সে সম্পর্কে সব কিছু জানার। আর তোমরা আমাকে কিছুই বলছো না কেন? বাবা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর আমার হাত ধরে তার কাছে বসিয়ে বললেন, সোনাই, আমি তোমাকে সব বলবো। তুমি জানো এখানে কি কি ঘটেছে। আগের মিনু এই বাড়ির সম্মান ছিল, কিন্তু এখন মিনু আমাদের মধ্যে নেই। লোকেরা ওকে নিয়ে নানা রকম কথা বলে, কিন্তু আমাদের ওকে আড়াল করে রাখতে হয়। এই বলে বাবা একটা চিঠি আমার দিকে বাড়িয়ে দিলেন। চিঠিটা হাতে নিতেই চিনতে পারলাম এটা সেই কাগজ যেটা আমি কাল রাতে আমার বৌদিকে দিয়েছিলাম। কাপা হাতে চিঠিটা নিয়ে পড়তে লাগলাম। চিঠি পড়তে পড়তে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। চিঠিটা পড়া আমার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছিল। চোখের নিচে অন্ধকার নেমে এসেছিল। বৌদির সত্যতা জেনে আমার চোখ বিস্ময়ে ভরে গেল। চিঠিটি পড়ে বুঝলাম যে বৌদি কেন সেদিন আমাকে তার সাথে থাকতে বলেছিল। সে কেন বলেছিল আমার সম্মান নষ্ট হবে, আমি মরে যাব, আমাকে বাঁচাও, মরার হাত থেকে বাঁচাও। আর আজ বৌদি সত্যি সত্যি মারা গিয়েছেন। আমি সেই চিঠিটা বাবার হাতে তুলে দিয়ে কাঁপা কাঁপা স্বরে বললাম, বাবা, কিন্তু এই সবের পেছনে কে দায়ী? তার নামটা তো তুমি বলনি। বাবা মন খারাপ করে বললেন, সোনাই, তাহলে তুমিও তোমার দাদার মতো আমাকে অপরাধী ভাবছো? আমি বললাম, না বাবা, আমি তোমাকে দোষ দিচ্ছি না। তুমি কোনো ভুল করতে পারো না। তোমার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু কেউ তো আছে যার কারণে এইসব হয়েছে। বাবার মুখ ফ্যাকাশে হয়ে আবার ঠিক হয়ে গেল। বাবা দুঃখের সাথে বললেন, হ্যাঁ মা, এসবের জন্য যে দায়ী তাকে পুলিশ খুঁজেই বের করবে। এটা আমাদের কাজ না, আমরা ভদ্র মানুষ। বাবা যখন এইসব কথা বলছিলেন, দাদা এসে হঠাৎ বাবার পায়ের কাছে বসে কেঁদে বললেন, বাবা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে সন্দেহ করেছিলাম। আমি জানতাম না মিনু এমন একটা মেয়ে। যখন সে তোমার দোষ দিচ্ছিল আমি তার কথা বিশ্বাস করেছিলাম। মিনু কাঁদতে কাঁদতে আমাকে বলে, তোমার বাবা আমাকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে আমার সঙ্গে অবৈধ সম্পর্ক করতে চায়। মিনু আমাকে তার কাছে আসতে দেয়নি এবং আমাকে তার স্বামীর মর্যাদাও দেয়নি। সে আমাকে বলেছিল যে তুমি যদি আমার কাছে এসে আমার সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করো তবে তোমার বাবা আমাকে মেরে ফেলবে এবং আমার বাড়ির লোকেদেরও মেরে ফেলবে। তুমি তাকে আমার কাছ থেকে দূরে থাকার হুমকি দিয়েছিলে। আমি না চাইলেও মিনুর কথাগুলো বিশ্বাস করেছিলাম এবং সেই কারণেই আমি সেই রাত টেনশনে বাইরে ঘোরাঘুরি করছিলাম। এমনকি তোমার দেওয়া উপহার আগুন ধরিয়ে দিয়েছিলাম। আমি খুব চাপের মধ্যে ছিলাম, কিন্তু মরার সময় মিনু আমাকে সব কথা বলেছিল যে তোমার বাবা নির্দোষ।
আমি তো তোমার বাবাকে চিনতামও না, বরং আমার এক বন্ধুর সাথে আমার সম্পর্ক ছিল। সে আমার সাথে আমার কলেজে পড়তো। আমরা দুজনেই প্রেম করতাম এবং আমরা দুজনেই স্বামী স্ত্রীর মতো থাকতে শুরু করেছিলাম। আমরা বিয়ে করিনি, কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে করতাম। কিন্তু ততক্ষণে আমার বিয়ে হয়ে গেছে। মিনু জানান তার প্রেমিক তাকে হুমকি দিতে শুরু করে। সে বলে যে তুমি যদি তোমার স্বামীর সঙ্গে সম্পর্ক করো তাহলে আমি তোমাকে শেষ করে দেব। আমার কাছে তোমার কিছু পুরনো ছবি আছে, সেগুলো ভাইরাল করে তোমার মান সম্মান নষ্ট করে দেব। কিন্তু সেদিন যখন মিনুর বয়ফ্রেন্ড সেই সব ছবি দরজায় ছুঁড়ে দিয়েছিল, তখন আমি নিশ্চিত হয়েছিলাম যে মিনু মিথ্যা বলছে। আমি খুব লজ্জিত হয়েছিলাম যে আমি আমার বাবাকে সন্দেহ করেছি। তাই আমি রাগে মিনুর গায়ে হাত তুলেছিলাম। বাবা, তুমি পুলিশকে সব সত্য বলে খুব ভালো কাজ করেছো এবং মিনুর লেখা ওই চিঠিটাও পুলিশকে দেখিয়ে দিয়েছো। এখন আর কোনো সন্দেহ নেই যে মিনুর আত্মহত্যা করেছে এবং মিনুর আত্মহত্যার কারণ তার প্রেমিক, নইলে ওই মহিলা চলে যাওয়ার আগে আমাদের বদনাম করে যেত। আমি আমার দাদার দিকে দুঃখের দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এমন সময় হঠাৎ আমি বাবাকে জিজ্ঞেস করলাম, কিন্তু বাবা, সেদিন তুমি আমাকে বৌদির রুম থেকে বের করে বৌদির রুমে নিজে গেলে কেন? বাবা বললেন, সেদিন আমি মিনুকে ফোনে কারোর সাথে কথা বলতে শুনেছিলাম এবং তাকে তার সব ছবি ফিরিয়ে দিতে বলেছিলাম। সে নতুন জীবন শুরু করতে চায়। সে কাঁদছিল আর কারোর সাথে কথা বলছিল। তোমাকে ঘর থেকে বের করে দিয়েছিলাম যাতে তুমি এই বিষয়টি থেকে দূরে থাকো। আমি নিজেই মিনুর সঙ্গে কথা বলে বিষয়টি গভীরে পৌঁছাতে চেয়েছিলাম। আমি মিনুকে ভালোভাবে জিজ্ঞেস করার চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে কিছুই বলল না। উল্টে সে আমার উপর রেগে যেতে লাগলো যে তোমার লজ্জা করে না এইভাবে নতুন পুত্রবধূর ঘরে আসতে। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, তুমি আমাকে তোমার বাবার মতো মনে করতে পারো এবং সব কিছু শেয়ার করতে পারো। কিন্তু সে আমাকে কিছুই বলল না। আমি মিনুকে বিশ্বাস করতে চেয়েছিলাম, তাই আমি মিনুকে খুশি করার চেষ্টা করেছিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর আমি তার জন্য নাস্তাও তৈরি করেছিলাম, যাতে মিনু বিশ্বাস করতে পারে যে তাকে আমি আমার নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসি। দাদা হাত জোর করে আবারও বাবার কাছে ক্ষমা চেয়ে বলল, বাবা, আমাকে ক্ষমা করে দিন। তবে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। মিনু আমাদের জীবনে দুঃস্বপ্নের মতো এসেছিল, যে সহজেই আমাদের সব ঝামেলা থেকে মুক্তি দিয়ে চলে গেল। আমি আশ্চর্য হয়ে দাদার দিকে তাকিয়ে রইলাম। তার মুখে কোনো অনুশোচনা নেই, কোনো দুঃখ নেই। লোকে সত্যি বলে, যে মহিলা তার স্বামীর প্রতি ভালোবাসা অনুভব করে না, সেই মহিলাকে পুরুষেরা কখনোই ভালোবাসে না, তাতে সে যতই সুন্দরী হোক না কেন আর যত বড় বাপের বেটি হোক না কেন। ধন্যবাদ বন্ধুরা।